বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম চাপের মুখে ভারত গেছেন এমনটি নয়। ১৯৭৫ সালে বাবা মা সহ পরিবারের প্রায় সকল সদস্যকে হত্যা করা হলে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে রাজনৈতিক আশ্রয় দেন। তখন বর এম এ ওয়াজেদ মিয়া ও সন্তানদের নিয়ে প্রায় ৬ বছর ভারতে ছিলেন শেখ হাসিনা। ১৯৭১ সালে আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা ভারতে থেকে গড়ে তুলেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও আরও অনেক দেশের অনেক নেতাকে ভারত বিভিন্ন সময়ে আশ্রয় দিয়েছে। তিব্বতের ঈশ্বর রাজা দালাই লামা ১৯৫৯ সালের ৩১ মার্চ ভারতে প্রবেশ করেন। তখন অন্তত ৫ লাখ চীনা সেনা তিব্বতে মোতায়েন ছিল। আগের বছর পূর্ব তিব্বতের খাম্পারা চীনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান করলে চীন তা দমন করে। তিব্বতীদের সন্দেহ ছিল যে তাদের ধর্মগুরুকে চীনারা অপহরণ করবে। ২৩ বছর বয়সী দালাই লামা ভারতে রাজনৈতিক আশ্রয় পাবার আশ্বাস পেয়ে গোপনে তিব্বত ছাড়েন। আসাম হয়ে দিল্লি যান তিনি। বামপন্থীরা ছাড়া ভারতের সব দল ও মতের মানুষজন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। আজও তিনি ভারতেই আছেন। ইসলামী মুজাহিদিনরা ১৯৯২ সালের এপ্রিলে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করলে দেশটির সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদজাই পদত্যাগ করে ভারতের কাছে আশ্রয় চান। সাথে সাথে তা মঞ্জুর হয়, কিন্তু বিমানবন্দরে আফগান নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দিলে তিনি আশ্রয় নেন কাবুলে জাতিসংঘের কার্যালয়ে। এসবের কয়েক মাস আগেই স্ত্রী ও ৩ কন্যাকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের ২৭শে সেপ্টেম্বর তালেবানরা কাবুল দখল করে জাতিসংঘের সেই কম্পাউন্ড থেকে নাজিবুল্লাহকে ধরে ফেলে। প্রকাশ্যে তার উপর নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের ঠিক বাইরে একটি ল্যাম্পপোস্টে তার দেহটি ঝুলিয়ে রাখে তালেবানরা। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকেও ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। ২০১২ সালে দেশের এক রাজনৈতিক সংকটের জেরে তাকে পদত্যাগ করতে হয়। ২০১৩ সালের ১৩ই ফেব্রুয়ারি তার দেশের আদালত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুলিশ গ্রেপ্তার করার আগেই নাশিদ রাজধানী মালের ভারতীয় হাইকমিশন ভবনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন। দিল্লির সাথে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন মালদ্বীপের তখনকার ভারতীয় হাইকমিশনার। এরপর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সেখানে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে গ্রেপ্তার থেকে অব্যাহতি পান নাশিদ। পরিস্থিতির অবসান ঘটে। ১৯৫০ সালের দিকে নেপালের রাজাদের হাতে ছিল দেশের শাসন ক্ষমতা। তাদের সাথে বহুদিন ধরে চলা সংঘাতের জেরে ওই বছর নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। এতে বিরক্ত প্রধানমন্ত্রী মোহন শামসেরজং বাহাদুর রানা জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে নতুন রাজা ঘোষণার সিদ্ধান্ত নেন। ত্রিভুবন শাহর ৪ বছর বয়সী নাতি জ্ঞানেন্দ্রকে নেপালের নতুন রাজা ঘোষণা করতে চান তিনি। জ্ঞানেন্দ্র তার দাদার সঙ্গে ভারতীয় দূতাবাসে যেতে পারেননি। ভারতের দিল্লিতে রাজা ত্রিভুবন ও তার পরিবারের বাকি সবাই রাজনৈতিক আশ্রয় পান, কিন্তু রাজার দেশ ত্যাগে নেপাল জুড়ে রানাদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়। ভারতের মধ্যস্থতায় নেপাল সরকার ত্রিভুবন শাহর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়। ১৯৫১ সালের ১৮ই ফেব্রুয়ারি নেপালের মহারাজা হিসেবে ত্রিভুবন দেশে ফিরে যান।